ফর্সা মানুষ খুব বেশি কাঁদলে টকটকে লাল হয়ে ওঠে চোখমুখ, নীলাভ রগ ফুলে দৃশ্যমান হয়। ঠিক যেমন সেজুতির অবস্থা এখন। কাঁদতে কাঁদতে নাজেহাল হলো, গলা বসে গেল, চোখ ব্যথা করছে তবু তার ফোঁপানো থামছে না। এই যে রুদ্র অবিশ্বাস করেছে আজ, এতগুলো মানুষ তার চরিত্র নিয়ে কথা বলেছে, এসব ঘটলে কোন মেয়েই বা শান্ত থাকতে পারে। ফোঁপাতে থাকা সেজুতির চোখকোলের ওপর রাখা হাত দুটোয়। আর পাশেই বসে রুদ্র। গাড়ি চলছে ফুল স্পিডে। এতটা দ্রুত আজ অগ্নি রুদ্র গাড়ি চালিয়েছে কিনা সন্দেহ। শা শা করে বাতাস প্রবল বেগে যেয়ে চলছে বাইরে। কাঁচ তোলা থাকায় তাদের স্পর্শ পাচ্ছে না সেজুতি। রুদ্র তখন টেলিটুনে এনে গাড়িতে বসিয়ে দিয়েছে। অফিসের সবাই মেন গেটে জড়ো হয়ে দেখেছে সে দৃশ্য। সবার মতো তার চোখেও ছিল প্রশ্ন, উত্তেজনা। কোথায় নেবে রুদ্র? রুদ্র ড্রাইভিং সিটে বসে চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। ধা করে ছুটে চলে কালো গাড়িটি। সেজুতি ভাবল রুদ্র এখন বাড়িতে যাচ্ছে। হয়তো ওদের নয়তো তাদের পরিবারের সবাইকে জানিয়ে বিয়ে ভেঙে দেবে। অফিসে দেয়া রুদ্রর ঠান্ডা হুমকি মনে করলেই মেরুদণ্ড সোজা হয়ে আসে সেজুতির। কি শাস্তি দেবে রুদ্র? সম্পর্কটা ভেঙে দেবে না তো? ভিতর সেজুতির হেঁচকি উঠে গেল কান্নার তোপে। একটা বার ভুল করেও রুদ্র এদিক ফেরেনি। এতক্ষণ ধরে কেঁদে যাওয়া সেজুতিকে সান্ত্বনা তদ্দুর বলল না কান্না থামান। সেজুতি কতবার যে আর চোখে দেখেছে লোকটাকে সে খেয়াল অবধি করেনি। করবেই না কেন? সে তো বাকিদের মতো ভুল বুঝেছে তাকে। বুঝল তার চরিত্র খারাপ। ভেবেই নিল অনিল যা বলেছে ওগুলোই সত্যি। এটা ভেবেই সেজুতির কান্না বেড়ে গেল। অভিমানের স্তর উঁচু হলো। তরতর করে বাড়ল রাগ। দুঃখ কষ্টে জর্জরিত সে খেয়ালই করল না রুদ্র কোথায় থামিয়েছে গাড়ি। রুদ্র তার ভালোবাসার মানুষ। প্রথম প্রেম, প্রথম ভালো লাগা। বিয়েটা হয়ে গেলে হতো জীবনের প্রথম আর শেষ পুরুষ। সেই মানুষটা যদি এইভাবে মুখ ফিরিয়ে রাখে তাহলে তার থেকে যন্ত্রণা আছে আর। রুদ্র সিট বেল্ট খুলে নেমে এলো। এপাশে এসে সেজুতির পাশের দরজাটা টেনে খুলল। সেজুতি চোখ তুলে তাকালে অন্যদিকে মুখ ফেরালো। এতেই সেজুতি নিঃশব্দে কেঁদে উঠল। দাঁতে দাঁত চেপে কান্না আটকে কোনো রকমে নেমে দাঁড়ায়। রুদ্র ধরাম করে দরজা আটকাল। শব্দে সেজুতির ছোট্ট মনটা কেঁপে ওঠে। মাথা নিচু করে ফেলে, খিচে বুঝে নেয় চোখ দুটো। পরপর হাতের রুদ্রর স্পর্শ। শক্ত করে চেপে ধরে আবারও টানতে টানতে কোথাও একটা নিয়ে যাচ্ছে সে। আহত মন আর জলমাখা চোখ দুটো মেলে সামনে তাকালো সেজুতি। কোথায় আছে বোঝার জন্য আগ্রহী মন দাপাচ্ছে। দূরের সাইনবোর্ডটা দেখতেই চোখ বেরিয়ে এলো সেজুতির। দোল দোল করে যেন সমস্ত ধরিত্রী কেঁপে উঠল। কান্না ভুলে চোখ দুটো গোল, আর ঠোঁট দুটো হয়ে গেল আলাদা। সেজুতি বাক্রুদ্ধ হয়ে চেয়েই থাকে কাজী অফিস লেখাটার দিকে। রুদ্র তাকে কাজী অফিসে এনেছে কেন? মিশ্র অনুভূতির বাতাস সেজুতির হৃৎপিণ্ড অবধি ছুঁয়ে গেল। অবাক চোখের সামনে চলতে থাকা রুদ্রর দিক তাকালো। প্রশ্ন করতে গিয়েও পারল না। করলেই কি লোকটা উত্তর দেবে? এতটা বাধ্য আদৌ সে? রুদ্র তাকে নিয়ে সোজা ভেতরে ঢুকল। চেয়ারে কাজী বসে আছেন। পরনে সাদা পাঞ্জাবি আর টুপি। গলায় চেক চেক পাতলা চাদর। পাশে আরো একজন টুপি পরোয়া লোক দাঁড়িয়ে। এদের থেকে চোখ ফিরিয়ে পাশে তাকাতেই চমকে উঠল সেজুতি। অভ্র আর আরিশা দাঁড়িয়ে। সেজুতি গোল গোল চোখ পিটপিট করল। অভ্র মিটিমিটি হাসছে। মোট কথা তার ভীষণ মজা লাগছে এখন। আরিশা এগিয়ে এসে বিস্মিত সেজুতির থুতনি ধরে বলল, ইস, কি অবস্থা চোখ মুখের! এত কাঁদতে হয় পাগলি মেয়ে। সেজুতি মাথা মুন্ডু কিছুই বুঝল না। এরা এখানে কি করছে? অভ্র অফিসে ছিল না। এত আগে এলো কি করে? আর আরিশা ও কি করে এলো? জিজ্ঞেস করবে এর আগেই রুদ্র ধরে রাখা হাতে টান বসালো। সেজুতি তাকাতেই চেয়ার ইশারা করে বলল, বসুন। এতটা সময় পর এই এতক্ষণে কথা ফুটল রুদ্রর। সেজুতি বসছে না দেখে ভ্রুকুচকাল। কি হলো? বসুন। সেজুতি আরিশার দিক তাকালো। আরিশা বলল, ভাইয়া, বিয়েটা এভাবেই। না মানে ওকে একটু সাজালে হতো না? দরকার নেই। পাশ থেকে অভ্র তাল মিলিয়ে বলে ওঠে, হ্যাঁ তাই তো, দরকার নেই। আমাদের সেজুতি এমনিতেই সুন্দর। কি বলো ভাই? রুদ্রর কঠিন ভাবমূর্তির এক বিন্দু পরিবর্তন হয় না দেখে অভ্র মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। মাথা নেড়ে আরিশার দিক তাকালো। রুদ্র যে আসলে কার ওপর এত রেগে আছে কে জানে। সেজুতির ওপর রেগে থাকলে বিয়ে করছে কেন? আর ফোন করে তাকে আর আরিশাকে কাজী অফিসে বা আসতে বলল কেন? কি চলছে রুদ্রর মনে সে ভারী দুর্বোধ্য বিষয়। ঠায় দাঁড়ানোর সেজুতিকে এবার ধমকে উঠল রুদ্র। কথা কানে যাচ্ছে না। বসুন।
ধমকে চমকে ওঠে সেজুতি। রুহু উড়ে যায় ভয়ে। আরিশাও ভয় পেয়ে যায়। অসহায় চোখে তাকিয়ে থাকে। যতই রুদ্র সেজুতিকে ভালোবাসুক, নিজেরই তো বোন। নিজে মারবে কাটবে সহ্য হলেও অন্যেরটা হয় না। লতানো ডগার মতো নেতিয়ে বসল সেজুতি। এর থেকেও দ্রুততম হয় বিপরার গতি। রুদ্র পাশের চেয়ারে বসল। কাজীর দিক চেয়ে বলল, শুরু করুন। লোকটা মাথা ঝাঁকায়। নিজের মতো কাগজে কিছু লিখে মাথা নোয়ানোর সেজুতির দিক চেয়ে বললেন, রেহান চৌধুরীর একমাত্র পুত্র আন্ডারস্কোর। রুদ্র আটকে দিল, এই নামে নয়, আমার মায়ের নাম ব্যবহার করুন শুধু। কিন্তু পিতার নাম ছাড়া তো বিয়ে পড়ানো যাবে না বাবা। রুদ্র একটু ভেবে বলল, নামের শুরুতে মৃত উল্লেখ করবেন। ঠিক আছে। এরপর উনি জোরে জোরে বললেন, মরহুম রেহান চৌধুরী ও মোসাহরুল্লাহ চৌধুরীর একমাত্র পুত্র রুদ্র রওশন চৌধুরীকে 20 লক্ষ টাকা দেনমোহর এবং তা নগদ উসুল ধার্য করিয়া বিবাহ করিতে আপনি রাজি আছেন? রাজি থাকলে বলুন কবুল। হঠাৎই জেদ চেপে ধরল। গাঢ় হয়ে বসে রইল সেজুতি। ওপরের ঠোঁট দিয়ে চেপে ধরল নিচের ঠোঁট। আরিশা বোনের দু কাঁধের ওপর দুই হাত রেখে দাঁড়িয়ে ছিল পেছনে। সেজুতির মৌনতায় ঝাঁকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো সেজুতি? কবুল বল। রুদ্র ভ্রু কুঁচকে আছে। এই মেয়ে কবুল বলছে না কেন? গম্ভীর কণ্ঠে শুধালো, কি হলো? শুনতে পাননি উনি কি বললেন? বলবো না। কাজী রুদ্রর দিক তাকিয়ে তার সহকর্মীর সাথে মুখ চাওয়াচাওয়ি করলেন। অভ্র আরিশার অবস্থাও তাই। সেজুতি বেঁকে বসবে এত কশ্চিনকালেও ভাবেনি। ভাববার কোথাও নয়। অভ্র যখন জানালো রুদ্র কাজী অফিসে যেতে বলছে, আরিশা সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছিল আসল ঘটনা। রুদ্রর কথা মতো কাউকে কিছু না জানিয়ে নাচতে নাচতে এসে হাজির হলো। আসার আগে কারণ দেখালো অভ্রর সাথে শপিংয়ে যাচ্ছে। বোনের লুকোচুরি বিয়েতে সে হবে সাক্ষী। সাথে থাকবে স্বামী। এর থেকে রোমাঞ্চকর কিছু আছে নাকি? কিন্তু এটা কি হলো এখন? বলবো না মানে? রুদ্রর বাজখাই কণ্ঠ। উঠে দাঁড়িয়ে গেছে সে। সেজুতি দুরুদুরু বুকে সাহস জুগিয়ে বলল, আমি আমি আপনাকে বিয়ে করব না। রুদ্র হাত মুঠো করে খুশি মারল কাঠের টেবিলে। ভয়ে লাফিয়ে ওঠে সেজুতি। রুদ্র ক্ষুব্ধ কণ্ঠে বলল, আপনি বিয়ে করবেন না আপনার ঘাড় করবে। আমাকে রাগাবেন না। এমনিতেই আমার মাথায় আগুন জ্বলছে। এক্ষুনি কবুল বলবেন, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। কাজী লোকটা বললেন, পাত্রী তো দেখছি রাজি নয়। জোর করে বিয়ে করবেন নাকি? রুদ্র তপ্ত কণ্ঠে বলল, আপনি চুপ করুন। কাজ শেষে দ্বিগুণ টাকা দেয়া হবে। এসব পার্সোনাল ব্যাপারে আপনি মাথা ঘামাবেন না। সেজুতির দিক তাকিয়ে বলল, আপনি ভালোয় ভালোয় কবুল বলবেন নাকি না? বিয়ে কিন্তু আপনার আমাকেই করতে হবে সেজুতি। নাকি অনিলকে করবেন? সেজুতি রেগেমেগে বলল, এর মধ্যে অনিল কোত্থেকে এলো? তাহলে কবুল বলছেন না কেন? সেজুতি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কেন বলবো? হ্যাঁ, কেন বলবো? বলবো না আমি। মগের মুল্লুক পেয়েছেন নাকি? যখন মন চাইবে সবার সামনে কথা শোনাবেন, ভুল বুঝবেন, পরিবারের কাউকে না জানিয়ে জোর করে বিয়ে করতে চাইবে আন্ডারস্কোর। রুদ্র জলজল চোখে চেয়ে বলল, বেশি কথা বলছেন সেজুতি। চুপচাপ যা করতে বলছি করবেন। আরিশা অভ্র আছে না, ওরাই যথেষ্ট। এর বেশি কিছু আশা করবেন না আমার থেকে। ভুলে যাচ্ছেন আমিও আমার মাকে রেখে বিয়ে করছি আপনাকে। পরিবার আপনার একার নেই, আমারও আছে। কারণ আছে বলেই এভাবেই বিয়ে করছি। চুপচাপ যা বলছি করুন এখন। কিন্তু নো মোর ওয়ার্ডস, ডু হোয়াট আই সেড। সেজুতি দুঃখী দুঃখী চেহারায় অভ্র আরিশার দিক তাকায় একবার। দুজনেই মাথা নেড়ে বুঝিয়ে দেয় তারা কিছুই করতে পারবে না। গাল ফুলিয়ে দাঁত পিছল সেজুতি। কটমট করে এক শ্বাসে বলল, কবুল কবুল কবুল। অভ্র, কাজী আর বাকি লোকটার সমস্বরে বলে ওঠে আলহামদুলিল্লাহ। এরপর রুদ্রর দিক তাকালেন উনি। কিছু বলবেন সে মুহূর্তে রুদ্র ধৈর্যহীন কণ্ঠে বলল, এত কষ্ট করে অতগুলো লাইন আপনাকে বলতে হবে না। ওনার বাবা মায়ের নাম আমি জানি। আর ওনাকে বিয়ে করতেও রাজি। কবুল 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 বলে দিলাম 3 বার। বিয়ে শেষ হয়েছে। কাজী ঘটে গেলেন। চোখের চশমাটা ফেলে অপ্রস্তুত হয়ে বললেন, জি। বাকিরা রুদ্রর দিক হা করে চেয়ে থাকল। অভ্র আরিশার কানের কাছে মুখ নিয়ে বলল, ভাইয়ের তরফ সইছিল না আসলে। বিয়ের পর বাসর না, তাই এত তাড়াহুড়ো। আরিশা চোখ পাকিয়ে খিটমিট করে বলল, চুপ থাকো। এখানের ব্যাপারটা সিরিয়াস। অভ্র কাঁধ উঁচু করে বলল, ওকে হোক। রুদ্র কাগজে সই করে সেজুতির দিক ঠেলে দিল। সেজুতি নাক টেনে ঠোঁট উল্টে সই করল। মনে মনে হাজার শব্দের গালির গোলা ছুড়ে দিল রুদ্রকে। এমনিতে বিয়ে হওয়ায় খুশি লাগছে।
রুদ্রর সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার যে ভয়টা পেয়েছিল সেটা থলই না উল্টে মজবুত হয়েছে। লোকটা ওর স্বামী হলো ভাবতেই হৈ হৈ করছে ভেতরটা, কিন্তু দুশ্চিন্তার পাহাড়ের থেকে উঁচু। প্রথমত রুদ্র কাজী অফিসে এনে বিয়ে কেন করল? নিশ্চয়ই লোকটার মনের মধ্যে কোনো শয়তানি বুদ্ধির উদয় ঘটেছে। নিজের কাছে রেখে আচ্ছামতো শাস্তি দেয়ার ধান্দা সব, যাতে সে যদি পালাতেও না পারে। আর দ্বিতীয়ত পাচ্ছে বাবা মায়ের ভয়ে। তারা তো বিনা বাক্যে সম্পর্কটা মেনে নিয়েছিলেন। সব ঠিকঠাক থাকার পরেও এভাবে নিজেরা একা একা বিয়ে সারল, এ নিয়ে কি কুরুক্ষেত্র বাঁধবে বাড়িতে সেটা ভেবেই সেজুতির হাত পা ঠান্ডা হয়ে আসছে। আরিশা যে কি করে সব মেনে নিচ্ছে, এত শান্ত থাকছে, সেজুতি বুঝে পেল না। বদমেজাজি লোকটা কি জাদু করলো তার বোনকে? যে কটা দিনে একদম ভাসুর ভক্তি উত্থলে উঠল, যাতে অন্ধ হয়ে নিজের বোনের বিপদটাও দেখছে না। সেজুতির ধ্যান ভাঙল কাজীর কথায়। তিনি তুষ্ট কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী। সেজুতি চোখ বন্ধ করে মুগ্ধ শ্বাস টানল। আহা, কথাটা কি সুন্দর ঠেকল কানের কাছে। রুদ্র তার স্বামী, চোখা চোখে একবার পাশ ফিরতেই সব উত্তেজনা, ভালো লাগা চুপসে গেল হাওয়ায়। সে তাকাতেই রুদ্র চোখ ফিরিয়ে নিল, এমনকি উঠে চলে গেল বাইরে। এমন এক ভাব যেন সেজুতিকে সহ্যই হচ্ছে না। সেজুতির আহত মনটা এবার নিহত হলো। রাস্তায় পরে রক্তাক্ত হওয়ার অনুভূতি পেল। ধরেই নিল রুদ্র ভালোবেসে বিয়ে করেনি, করেছে শাস্তি দেওয়ার সুবিধার্থে। ভালোবেসে বিয়ে করবেই বাকি করে। সে কি বিশ্বাস করেছিল তাকে? উঠে দাঁড়াতেই আরিশা জড়িয়ে ধরল, খুশি খুশি কণ্ঠে বলল, আমি খুব খুশি আজ। তুই আমার কাছে থাকবি সব সময়। আমাদের আর আলাদা হতে হবে না। সারা জীবন একসাথে এক বাড়িতে থাকতে পারবো। সেজুতি চিন্তিত কণ্ঠে আস্তে করে শুধালো, আপু বাবা? আরিশা মুচকি হেসে বলল, আমি আর অভ্র ম্যানেজ করে নেব। আর তাও যদি না হয় ভায়া আছে না। সেজুতি দীর্ঘশ্বাস ফেলল। পরে যাওয়া মাথার কাপড় আবার তুলে দিল আরিশা। বলল, এখন তুই একটা মানুষের বউ। দিন কোথা থেকে কোথায় চলে যায়। এই তো সেদিন 2 বছরের ছোট্ট বোনটাকে কোলে চেপে আইসক্রিমের দোকানে গেছিলাম। আর আজ তারই বিয়ে হলো। আমার কিন্তু একটুও কান্না পাচ্ছে না, কারণ তুই তো আমার কাছে আসবি। আরিশার আনন্দ দেখে সব দুঃখ ভয় ভুলে মৃদু হাসল সেজুতি। আরিশা মাথায় হাত বুলিয়ে বলল, তুই খুব সুখী হবি দেখিস। ও বাড়ির সবাই এত ভালো, নিজেই তো দেখেছিস। সব থেকে বড় কথা ভাইয়া তোকে ভীষণ ভালোবাসেন। সেজুতি বুঝল আরিশা হয়তো অফিসের কথা কিছুই জানে না। অভ্র বলেনি, জানলে এই কথা এখন বলতেই পারত না। যে বিশ্বাস করে না তার আবার ভালোবাসা কিসের? অভ্র গাড়িতে এসেছিল, ড্রাইভারকে নিয়ে যেতে বলে নিজেরা চাপল রুদ্রর গাড়িতে। ভেবেছিল সে ড্রাইভ করবে আর রুদ্রকে পেছনে বসাবে, পাশে থাকবে সেজুতি। সদ্য বিয়ে করা কাপল এক গাড়িতে পাশাপাশি বসেও প্রেম খুঁজে পায়। কিন্তু নিরামিষ রুদ্র সোজা নাকচ করে দিল এই প্রস্তাব। শুধু কি তাই, আরিশাকে বলল, তোমরা দুবোন পেছনে বসো। এই কথাতেই সে নীরব আপত্তি জানালো সেজুতির সামনে বসার। সেজুতির রাগে খুবই কামিজ খামছে ধরল নিজের। পারলে এরকম একটা খামুচি রুদ্রর চেহারায় বসাতো, চিরে দোভাগ করে দিত রাশভারী মুখটা। হুহ, সেজুতি মুখ ভাঙালো, বিড়বিড় করে বলল, এমন ভাব করছে যেন ওনার পাশে বসার জন্য আমি পাগল হয়ে আছি। আর জীবনে বসবো না ওই বদলোকের পাশে। সেজুতি উঠে বসতেই রুদ্র গাড়িতে টান মারল। বরাবরের মতো অসচেতন সেজুতি চিত হয়ে পড়ল সিটের সঙ্গে। বসার ঘরে পিনপতন নীরবতা, থমথমে পরিবেশ, সাথে উপস্থিত মানুষগুলোর অন্ধকার মুখশ্রী। এক কোণায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা সেজুতির বুক ধুকপুক করছে, কাঁপছে। নিস্তব্ধ পরিবেশে সে স্পষ্ট শুনছে বুকের ভেতর ডোল বাজার শব্দ। থুতনি এসে বুকে লেগেছে। শতবার চেষ্টা করেও পারছে না সোফায় বসা বাবা মায়ের দিক চোখ তুলে তাকাতে। খানিক আগেই তাদের পা পড়েছে বাড়িতে। আনিসরা আগামীকাল রওনা করবেন চিটাগংয়ের উদ্দেশ্যে। ঘন ঘন আশা হচ্ছে ঢাকায়, যার দরুন মাসের অফিসের কাজ অনেকটা পিছিয়ে গিয়েছে। অরুণা ফিরেছেন সুস্থ হয়ে। মাথার ওপর আপাতত কোনো চাপ নেই, চিন্তা নেই ভেবে রাখা আনিস আরাম করে টেলিভিশন দেখতে বসেছিলেন। ঘুণাক্ষরেও বোঝেননি রুদ্র কি উপহার আনছে আজ। আদরের ভাগ্নে এমন কাণ্ড ঘটাবে কে জানত। বিয়ে ঠিক হওয়ার পরেও এইভাবে লুকিয়ে চড়িয়ে বিয়ে করবে কারি বা থাকে ধারণায়। সেজুতিকে নিয়ে রুদ্র যখন বাড়িতে ঢুকল কেউ বোঝেনি আসল ঘটনা। বুঝবেই বা কি করে। নিত্যদিনের মতো সালোয়ার কামিজ পরিহিতা সেজুতিকে দেখে সবাই তো খুশি হয়েছে।
ভেবেছে আগের মতোই এসেছে মেয়েটা, বেড়াতে বা বোনের কাছে ঘুরতে। অথচ যখন রুদ্র জানালো তারা বিয়ে করেছে, সবার মুখের হাসি উবে গেল কর্পূরের মতন। এমনকি অরুণার হাসিটাও উধাও। রুদ্র আনিসকে দিয়ে ফোন করালো সেজুতির বাবাকে। সে কিছুতেই করবে না প্রথমে, বাধ্য হয়ে রুদ্র নিজেই বলতে নিল। কিন্তু সেটা ভালো দেখায় না, তাই কান থেকে ফোন কেড়ে নিলেন আনিস। ওপাশ থেকে আমির হ্যালো হ্যালো করছেন। বিরক্তি নিয়ে রুদ্রকে দেখলেন আনিস। এই ছেলের এত বড় বুকের পাটা আসে কোত্থেকে? কি বলবি শ্বশুরকে যে আমি আপনার মেয়েকে চুপি চুপি বিয়ে করে ফেলেছি, এবার এসে আমাদের সংসার দেখে যান। বিরক্তি চেপে কথা সাজালেন আনিস। থতমত খেতে খেতে আমিরকে বললেন, জরুরি দরকারের কথা, যেন এক্ষুনি আসেন দুজনে। আমির ভাবলেন সিরিয়াস কিছু, তাই আর আপত্তি করলেন না। এক কথায় স্ত্রীকে সমেত হাজির হলেন। আর আসার পর ভেবে রাখা সিরিয়াস বিষয় তাই মাথায় বাজ ফেলল তার। সব শুনে সেই থেকে একভাবে বসে আছেন আমির। থম ধরে রয়েছেন। মুনারা হাঁসফাঁস করছেন। গরম চোখে কতবার যে সেজুতিকে দেখেছেন হিসেব নেই। স্বামীর রাগকে সে জানে। এখন যদি রেগেমেগে বেঁকে বসে বা মেয়েটাকে উল্টপাল্টা বলে ফেলে, কি হবে? আনিস লজ্জিত হয়ে মাথা নিচু করে রেখেছেন। কথা যে বলবেন কিছু, তার মুখ আছে। অরুণাই পরিস্থিতি বুঝে বললেন, ভাইজান কিছু বলুন। মেয়েটা সেই তখন থেকে কাঁদছে, ভয় পাচ্ছে আপনাকে। আমির একবার দূরে দাঁড়ানোর সেজুতিকে দেখলেন। ভয় পেলে নিজে নিজে বিয়ে করলো কি করে? বাবার কণ্ঠে রাগ। সেজুতি এবার জোরে জোরে কেঁদে ফেলল। আরিশা ব্যস্ত কণ্ঠে বলল, ও কিছু করেনি বাবা, ও জানতো না আজ বিয়ের কথা। তুমি চুপ করো, তোমাদের লাই পেয়ে পেয়ে ওর এই অবস্থা আজ। অবাধ্য মেয়ে তৈরি হয়েছে একটা। আরিশা চুপ করে গেল ধমক খেয়ে। সেজুতি চোখ তোলে না, কান্নায় লাল নাকটা ফুলছে। এখন কাঁদছ কেন? বাবার সম্মান খোয়ানোর আগে এসব কথা মনে পড়েনি। মুনারা অসহায় হয়ে বসে রইলেন। মেয়ের হয়ে কথা বলতে গেলেই বিপদ। আমির ভয়ানক ক্ষেপে যাবেন। সেজুতির ওপর রাগ তারও হচ্ছে, কিন্তু বাবার সাথে তাল মিলিয়ে সেও রাগ দেখালে মেয়েটা যাবে কোথায়? মুখ খুলল রুদ্র। বিরোধিতা জানালো আমিরের কথার। আপনার কোথাও ভুল হচ্ছে আঙ্কেল। সেজুতি আপনার সম্মান খোয়ানোর মত কিছু করেনি। শরীয়ত মোতাবেক বিয়ে করাতে অবৈধ কিছু আছে। আমরা তো বিয়ে করেছি। যে বিয়ে আপনারা দুদিন পর দিতেন সেটা দুদিন আগে হয়েছে এই তো। আপনি বলেছিলেন সেজুতির অনার্স ফাইনাল এক্সামের পর বিয়ে হবে। বিয়েটা না হয় অনার্স পড়াকালীনই হয়েছে। সমস্যা তো কিছু নেই। সমস্যা তোমার নেই বাবা, আমাদের আছে। আত্মীয় স্বজন জানলে কেউ কথা শোনাতে ছাড়বে না। এক বোনের সাথে এর মধ্যেই মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছে। এখন এসব জানলে কি হবে বুঝতে পারছো? এইরকম লুকানো বিয়ে নিয়ে পাড়াপড়শি সবার থেকে খোঁচা শুনব। তাছাড়া মেয়ের বিয়ে নিয়ে প্রত্যেকটা বাবার স্বপ্ন থাকে, আমারও আছে। তোমাদের বিয়ে আমি ধুমধাম করে দিতে চেয়েছি যেমনটা আরিশার দিলাম। আর সব থেকে বড় কথা আমরা তো মেনেই নিয়েছিলাম তোমাদের সম্পর্ক। এই কটা দিন বড়দের জন্য অপেক্ষা করলে খুব কি ক্ষতি হতো? হতো আঙ্কেল। ধুমধাম করে বিয়ে দিতে গেলে আপনার অনেক টাকা খরচা হতো। সেসব বাঁচিয়ে দিয়ে আমি আপনার অনেক বড় লোকসান হওয়া বাঁচালাম। বিয়ে ধুমধামে নাই বা হলো, রিসিপশন হবে ধুমধামে। অসুবিধার তো কিছু দেখছি না। আর আপনি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নিয়ে ভাবছেন। এরা হলো বসন্তের কোকিল। তারা আপনার খারাপ সময়ে পাশে থাকবে না কিন্তু ভালো সময়ে আপনার পিছু ছাড়বে না। এরা কি বলল, কি শোনালো? এসব ভেবে নিজের জীবনের আনন্দ আহ্লাদ মাটি করার মানে নেই। সবাই যখন দেখবে আমরা ভালো আছি তাদের মুখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আপনি ওসব নিয়ে ভাববেন না। কারো কথা মাথায় না রেখে মেয়ে জামাইকে মন ভরে দোয়া করুন, যাতে তারা সুখে থাকে, আর আপনারও যেন নাতি নাতনি নিয়ে ভালো থাকেন। সেজুতি কান্নার মধ্যেই প্রকুৎকাল। এই অভদ্র লোকটার লাজলজ্জা নেই নাকি? বড়দের সামনে কিভাবে কথা বলছে। আমির মুনারার দিক তাকালে সে বললেন, তুমি আর রেগে থেকো না, যা হবার তো হয়ে গিয়েছে। করুণার একই কথা। হ্যাঁ ভাইজান, সব ভুলে যান। মেয়ে তো দুদিন পর এমনিও আমার ঘরে আসতো তাই না? আর ওরা এভাবে বিয়ে করেছে, নিশ্চয়ই তার পেছনে বড় কোনো কারণ আছে। আমি জানি আমার ছেলেকে, সে এমনি এমনি কোনো কাজ করে না। আমার পুরো ভরসা আছে ওদের ওপর। আমরা কষ্ট পাবো জেনেও ওরা নিশ্চয় অমন কোনো কাজ করবে না। রুদ্র সূক্ষ্ম হাসল মায়ের দিক তাকিয়ে। এই মানুষটা ছাড়া তাকে এত ভালো কেউ বোঝে না। আমির মাথা দোলালেন, শ্বাস ফেলে বললেন, ঠিক আছে,
আর তাছাড়া আপনার মেয়ে বিয়ে দেওয়ার ইচ্ছে পূরণ কেন হবে না ভাইজান? ওরা তো নিজেরা নিজেরা বিয়ে করেছে। পারিবারিক বিয়ে তো এখনো বাকি। আর ইসলাম অনুসারে মেয়ের অভিভাবক উপস্থিত না থাকলে সে বিয়ে তো বাতিল গণ্য হয়। তাই আমরা বরং ওদের বিয়েটা নতুন করে দেব, যেভাবে আপনারা চাইছেন সকলে। রুদ্র অধৈর্য কণ্ঠে বলল, মানে? ফারজানা বেগম বললেন, মানে আমি বললাম যে সে যদি এখন ওর বাবার সাথে বাড়ি ফিরে যাবে, তোমাদের বিয়ে নতুন করে আয়োজন করব আমরা। সেজুতিকে একদম নতুন বউ করে ঘরে তুলব। আনিসও সহমত পোষণ করলেন, হ্যাঁ ঠিক, সেজুতি এখন বাড়ি ফিরে যাবে। আর বেআই মশাই যেমন চাইছেন তেমন করে মেয়ের পড়াশোনা শেষ হলেই ওদের নতুন করে বিয়ে দেয়া হবে। রুদ্র আর্তনাদ করে বলল, অসম্ভব, সেজুতি আমার বউ আমার সাথে থাকবে। রুদ্র বরাবর ঘাড়তারা ছেলে, ছোট থেকে কোনো কিছু বারণ করেছে আর সেও বাধ্য হয়ে শুনল, এরকম ঘটনা বিরল। নিজের যেটা ভালো বুঝবে সেটাই করবে, কখনো কারো থেকে বিন্দুমাত্র সাজেশন সে নেবে না। ছেলেটার ভাগ্যই সাথ দেয় এতে। যেটা ভেবে উদ্যোগ নেয় সেটাই হয় বলে ব্যাকাঘাট যেন আরও বেঁকেছে। নিজের ওপর কনফিডেন্ট রূপ নিয়েছে ওভার কনফিডেন্স। সব মেনে নেওয়া যায়। আনিস মেনেও নিয়েছেন চুপচাপ। বাপ মা ছাড়া বড় হওয়া একটা বাচ্চার সকল আবদার বিনা বাক্যে পূরণ করেছেন। আর এখন এই ছেলে কি অবাধ্য, বেহাত তৈরি হলো। শ্বশুর শাশুড়ি মা মামা মামি এতগুলো ছোট ভাইবোন সবার সামনে বলে বসলো আমার বউ আমার কাছে থাকবে। আনিসের এখন নিজের প্রতি সন্দেহ হচ্ছে। একদিন এই ছেলেকে নিয়ে গর্ব করে বলেছিলেন, আমার ভাগ্নের বুদ্ধি বিচক্ষণতার তুলনা নেই। কিন্তু আজ সে নিশ্চিত ওসব ভুল কথা। এই ছেলের বুদ্ধি এখন হাঁটুতে, সত্যিই হাঁটুতে। আনিস মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। রুদ্রর এক একটা কাণ্ডে লজ্জিত হওয়ায় যেন আজকালকার রুটিন। অরুণার সাথে চোখ মেলাতেও লজ্জা লাগে। ছেলেটাকে তো তারাই মানুষ করেছিলেন। অরুণার মনে প্রশ্ন আসতেই পারে, দাদা আমার ছেলেটাকে এ কি তৈরি করল? আনিস তপ্ত চোখে একবার রুদ্রকে দেখে নিলেন। তার ভাবাবেগ আছে মনে হয় না। অস্থির দেখাচ্ছে একটু, যদিও সে জ্যোতির জন্য সেসব। এই যে একটা কুণ্ঠাবজ্র ফেলল সবার মধ্যে, সে নিয়ে আদৌ নয়। এ বিষয়ে আনিস শতভাগ নিশ্চিত। বিয়ে অভিভাবক ছাড়া হলে ইসলামে গণ্য হয় না রদু। তোমাদের বিয়ে এখনো সম্পূর্ণ হয়নি। ফারজানা বেগম কোনোরকমে বললেন। অসতীতে জবুথুবু প্রত্যেকে। রুদ্র সঙ্গে সঙ্গে জবাব দেয়, অভিভাবক ছাড়া বিয়ে হয়েছে কে বলল? আরিশা তো সেজুতির বড় বোন। ও তো উপস্থিত ছিল। তাহলে আহা, মা বাবা জীবিত থাকতে বড় বোন কেন অভিভাবক হবে? ওসব আমি জানি না। সেজুতি এই বাড়িতেই থাকবে, পড়াশোনা যা করার এখান থেকে করবে। আমি নিশ্চয়ই বাধা দেব না। আনিস গম্ভীর হলেন এবার। রুদ্র, তুমি কিন্তু আমাদের কথা শুনছ না। আনিস রেগে গেছেন। রেগে গেলেই সে রুদ্রকে নাম ধরে ডাকেন। রুদ্র বিরক্তিতে ভ্রু কুঁচকে নিলেও উত্তর করেনি। আমির মুনারা ক্ষণে ক্ষণে একে অন্যের দিক তাকাচ্ছেন। মেয়ের জন্য রুদ্রর এমন অস্থিরতায় ভেতরটা ভালো লাগায় ছেয়ে যাচ্ছে। না, আর যাই হোক মেয়েটা সুখী হবে মনে হচ্ছে। রুদ্র ভালোবাসে সত্যিই। এই উতলতায় তার প্রমাণ। সেজুতির কান্নাকাটি বন্ধ। অস্বস্তিতে গাঢ় হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে সে। নিচের দিক চেয়ে এক মনে টাইলসের মেঝে খোঁচাচ্ছে পায়ের আঙুল দিয়ে। অথচ দুটো কানি সজাগ। সবার কথা শুনছে সে। রুদ্রর বেহায়াপনায় মাটি খুঁড়ে ঢুকে যেতে মন চাইছে। সে নিশ্চিত রুদ্রর জন্মের পর চোখে কাজল দেয়া হয়নি। অন্তত তবে একটু লজ্জাশ্রম জন্মাতো লোকটার। ভাবুক সেজুতি চমকে উঠল অরুণার হঠাৎ ডাকে। সেজুতি চটজলদি তাকালো। অস্পষ্ট স্বরে বলল, জি। অরুণা একবার ছেলের দিক তাকিয়ে বললেন, তুমি কি এ বাড়িতে থাকতে চাও এখন, নাকি যেতে চাইছো তোমার বাবা মায়ের সাথে? সেজুতির মেরুদণ্ড সোজা হয়ে এলো। আবার মাথাটা নামিয়ে ফেলল। অরুণা ফের শুথালেন, কণ্ঠ সিরিয়াস তবে নরম। উত্তর দাও মা, তুমি যা চাইবে তাই হবে। সেজুতি সময় নেয়নি। মৃদু স্বরে বলল, আপনারা যা বলবেন তাই হবে। রুদ্রর মুখ চুপসে গেল। অন্তু আর অন্তত শব্দ করে হেসে ফেলল তা দেখে। হাসি শুনে সবাই ওপরে তাকালো। মূলত তারা সব থেকে ছোট হওয়ায় এসব আলোচনায় রাখা হয়নি। ঘরে পাঠিয়ে দিয়েছিলেন ফারজানা বেগম। কিন্তু বিচ্ছু দুটো লুকিয়ে লুকিয়ে ওপরে দাঁড়িয়ে শুনছিল সব। রুদ্রর পাগলামিও দেখেছে। সেজুতির উত্তরটা শুনেই পেট ফেটে হাসি বেরিয়ে গেছে। আটকে রাখতে পারল না বলে আওয়াজ বাইরে এলো। সবাই একযোগে তাকাতেই ভটকে গেল দুজন।
ধরা পড়ে গিয়েছে বুঝতাই একে অন্যের দিক চেয়ে দৌড় দিয়ে ঘরে চলে গেল। রুদ্র সেজুতিকে রাশভারী কণ্ঠে বলল, এটা কেমন কথা হলো? সেজুতি তাকাতেই রুদ্র চোখ পাকালো। সেজুতি ঢোক গিলল ভয়ে। আনিস বললেন, এটাই কথা। সেজুতির মতামত যখন আমাদের সাথে মিলেছে সেহেতু তুমি আর দ্বিমত করবে না আশা করি। তুমি কিন্তু আর ছোট নেই। রুদ্র অন্যদিক ফিরে মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। গরম চোখে একবার সেজুতিকে দেখল। এই মেয়ের ওপরেই মারাত্মক রাগ লাগছে। একবার পাই শুধু। এই প্রথমবারের মতো রওশন ভিলায় রুদ্রর কথা টিকল না। সবাই শুনেও মানল না। রুদ্র রেগেমেগে লম্বা লম্বা পায়ে ওপরে উঠে গেল। সেজুতি অসহায় মুখ করে চেয়ে চেয়ে দেখল ওর প্রস্থান। ঠোঁট উল্টে এসেছে তার। এখানে ওই বা দোষ কোথায়? রুদ্র যেমন অকপটে বলেছে আমার বউ আমার কাছে থাকবে, এই কথা সবার সামনে কিছুতেই বলতে পারবে না সে। মরে গেলেও না। সেজুতির মুখ কালো হয়ে গিয়েছে। এক্ষুনি কেঁদে না ফেললে হয়। রুদ্র ছোট থেকে চুপচাপ, গম্ভীর, কথা কম বলা ছেলে, অথচ আজ কি বাচ্চাদের মতো জেদ দেখালো। শেষমেশ বউকে কাছে রাখতে পারবে না বলে রুমে খিল দিয়ে বসল গিয়ে। 2 মিনিট অতিবাহিত হয়নি এর মধ্যেই ওপর থেকে হুকুম এলো, আমার পিপাসা পেয়েছে, 1 গ্লাস পানি পাওয়া যাবে? তির্যক বাণী ছুড়ে দিয়ে চলে গেলেন মহাশয়। কাকে বলল পানি দিতে উল্লেখও করল না। কিন্তু বাকিরা তো আর ঘাসে মুখ দিয়ে চলে না। সবাই ঠিক বুঝল ইঙ্গিতটা আসলে কাকে দেয়া হয়েছে। বড়রা একে অন্যের মুখ চেয়ে মিটিমিটি হাসলেন। আরিশা গ্লাসে পানি এনে সেজুতির হাতে ধরিয়ে দিয়ে বলল, যা দিয়ে আয়। সেজুতি 2 ভ্রু উঁচিয়ে বলল, আমি? তুই ছাড়া কে যাবে? তুই না এখন ভাইয়ার বউ। সেজুতি লজ্জা পেল। সবাইকে একবার একবার দেখে চুপচাপ সিঁড়ির ধাপে পা রাখল। রুদ্রর কাছে যেতে তারও মন চাইছিল, কিন্তু সংকোচ আর ভয় পাচ্ছিল না। কে কি ভাববে? সাথীর রুদ্র এখন যে কি করবে তাকে। চিন্তিত সেজুতি দরজায় টোকা দিয়ে শুধালো, আসবো? খুব। সেজুতি বুকে ফু দিয়ে ভেতরে ঢুকল। রুদ্রকে রুমে দেখল না। পেছনে থেকে দরজা লাগানোর শব্দ পেতেই চমকে ঘুরে তাকালো। রুদ্র হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অভিব্যক্তি বোঝা মুশকিল। খুশি না রেগে কে জানে। আপনার পানি। আপনাকে আনতে কে বলেছে? সেজুতির মুখ আবার কালো হয়ে এলো। মাথা নিচু করে বলল, আপু। আপু দিল আর আপনিও নিয়ে এলেন। ফেরত নিয়ে যাচ্ছি। দরকার নেই। টেবিলের ওপর রাখুন। সেজুতি মনে মনে রুদ্রকে শত শত ভেঞ্চি কেটে টেবিলের ওপর গ্লাস রাখতে গেল। আগে থেকেই সেখানে জগ ভর্তি পানি রাখা দেখে চোখ পিটপিট করল। সোজা দাঁড়িয়ে বলল, আরে হো, আপনার রুমে তো পানি আছে দেখছি। তাহলে যে আনতে বললেন? ওদিক থেকে উত্তর না পেয়ে পেছনে ঘুরতে গেল সেজুতি। অমনি নাকটা গিয়ে ঠেকল একটা প্রশস্ত বুকের সাথে। সাথে নাসারন্ত্রে পৌঁছল করা পারফিউমের গন্ধ। সেজুতি চোখ বন্ধ করে সুবাস নিল। নির্ভুল নির্ভুল চোখের রুদ্রর চোখের দিকে তাকাতেই রুদ্র বাহু দুটো শক্ত করে চেপে ধরল। সেজুতি হকচকালো। রুদ্র কটমট করে বলল, আমাকে ছেড়ে থাকতে আপনার খুব আনন্দ লাগে তাই না? আমাকে দেখতে ইচ্ছে হয় না কখনো? সেজুতির নিষ্পাপ স্বীকারোক্তি। হয়তো। রুদ্র আরো জোরে ধরে বলল, তাহলে সবার সামনে বললেন না কেন আপনি আমার কাছে থাকবেন? সেজুতি মিহি কণ্ঠে বলল, বারে আমার বুঝি লজ্জা করে না? আমি তো আর আপনার মতো লজ্জাসমের মাথা খেয়ে বলতে পারি না আমি আমার স্বামীর কাছে থাকব। রুদ্র ভ্রু কোঁচকালো, কি বললেন? কোনটা? আমার স্বামী? আবার বলুন। সেজুতির গাল দুটো লাল হয়ে উঠল। রুদ্র বাহু ধরে ঝাঁকালো। সে অধৈর্য। বলুন। সেজুতি একদম নিচু কণ্ঠে বলল, আমার স্বামী। সঙ্গে সঙ্গে বুকের সাথে পেঁচিয়ে ধরল রুদ্র। সেজুতির মাথা ঠেকল রুদ্রর হৃৎপিণ্ড বরাবর। ধুকধুক শব্দটা স্পষ্ট সেখানে। কি জোরালো আওয়াজ! রুদ্র সম্মোহনী কণ্ঠে বলল, আপনার মুখে? আমার স্বামী? কথাটা এত মধুর শোনালো কেন সেজুতি? বুকে তুফান বইয়ে দিলেন যে। সেকেন্ড খানিক শান্ত রইল সেজুতি। হঠাৎ অফিসের কথা ভেবে অভিমানে ছেয়ে গেল মন। সরতে চাইল নিজেকে ছাড়াতে। কিন্তু রুদ্র দিল না। উল্টে হাতের বাঁধন দৃঢ় হয় তার। বিরক্ত হয়ে বলল, নড়াচড়া করবেন না। রাশভারী কণ্ঠে থেমে যায় সেজুতি। কিন্তু রুদ্রকে পাল্টা ধরল না। কিছু সময় কাটল ওভাবেই। তারপর রুদ্র বলে ওঠে, আপনি কি ভেবেছিলেন সেজুতি? আমি আপনাকে অবিশ্বাস করেছি। ভেবে নিয়েছি অনিল যা বলল সব সত্যি। হাতের বাঁধন শিথিল হলে সেজুতি মুখ তুলল। তাহলে? রুদ্র বাহু ছেড়ে সেজুতির দুগাল আঁচলে নিল। মুচকি হেসে বলল, আমি আপনাকে বিশ্বাস করি। বিশ্বাস না করলে ভালোবাসতাম কি? সেজুতি ঠোঁট ফুলিয়ে বলল,
অফিসে আমার হয়ে একটা কোথাও বললেন না কেন তবে? ভাবছিলাম, এরকম নোংরা জালে কি করে ফাঁসলেন আপনি? অত সময় ধরে ভেবে গেলেন। আমি জানি না তখন আমার কি হয়েছিল। অনিল আর আপনি অত কাছাকাছি, এই দৃশ্যটাই বারবার চোখে ভাসছিল। কান অবধি কোনো কিছুই পৌঁছচ্ছিল না। মনে হচ্ছিল এই বুঝি আপনি দূরে চলে গেলেন, হারিয়ে গেলেন আমার থেকে। এই তো আর কারোর সিদ্ধান্তের ওপর বিয়েটা ছেড়ে না দিয়ে আপনাকে সম্পূর্ণ নিজের করে নিলাম। সাথে আপনার অপর বিবাহিতের ট্যাগ লাগিয়ে দিলাম, যাতে কোনো অনিল টনিলের মতো কেউ আমার বউয়ের কাজ খিঁচতে না পারে। কিন্তু বিশ্বাস করুন, এক মুহূর্তের জন্যেও আমার আপনাকে খারাপ মনে হয়নি। আমি তো জানি আপনি কেমন। সেজুতির মুখে হাসি ফুটল, পরপর মিলিয়েও গেল। চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু আমার সাথে অনিল এরকম কেন করল? রুদ্র মোলায়েম কণ্ঠে বলল, ওসব আপনাকে ভাবতে হবে না। আপনি আপনার মন মস্তিষ্ক থেকে সবাইকে ঝেড়ে ফেলে শুধুমাত্র আমাকে রাখবেন। তারপর চট করে সেজুতির কপালে চুমু খেল রুদ্র। পরপর খেল বন্ধ দুটো চোখের পাতায়। সেজুতি যখন সুখের আকাশে ভাসছিল, ঠিক তখন রুদ্র কানের কাছে মুখ নিয়ে বলল, আজ কিন্তু আমার কাছে বৈধ সার্টিফিকেট আছে। আজ তো আপনার ঠোঁট দুটোতে চুমু খেতেই পারি। সেজুতি লজ্জায় কুঁকড়ে গেল, ওপরের ঠোঁট দিয়ে চেপে ধরল নিম্নহল। রুদ্র কিছু বলবে এর আগেই দরজায় টোকা পড়ল। পন্তু ডাকছে, ভায়া। সেজুতি আপু, তোমাদের নিচে ডাকছে। ভায়া। রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। নির্ঘাত সেজুতিদের ফেরার পালা এখন। দরজায় ইশারা করে বলল, যান। সেজুতিরও মন খারাপ হলো। ঘাড় কাত করে সাইড দিয়ে বের হতে নিলেই রুদ্র হাত টেনে ধরল। প্রশ্ন নিয়ে তাকালো সেজুতি। রুদ্র বলল, বাড়ি ফিরছেন ফিরুন, কিন্তু আজ বিয়ে উপলক্ষে আমার অত কিছু পাওনা আছে। সেটা দিয়ে যান। সেজুতি বুঝতে না পেরে বলল, কি দেব? রুদ্র আঙুল দিয়ে নিজের গাল ইশারা করতেই সেজুতির চোখ আকাশে উঠল। ঘন ঘন মাথা নেড়ে বলল, আমি পারবো না। পারবো না আমি। রুদ্র ভ্রু কোঁচকায়। কেন? আমি এখন আইনত আপনার স্বামী। চুমু না খেলে কিন্তু যেতে দেব না। সারা বাড়ির মানুষ দরজা ধাক্কিয়ে খুলে ফেললেও না। সেজুতি করুণ চোখে তাকায়। এরকম করছেন কেন? চুমু দিচ্ছেন না কেন? আমার লজ্জা লাগে। আমার লাগছে না। নিন চটপট চুমু খান। ছোট্ট অন্তু সমানে দরজা ধাক্কাচ্ছে। ও বড় ভায়া, কি করছো? দরজাটা খোলো না। আরে তোমাদের ডাকছে তো। সেজুতি এখন কি করবে বুঝে পেল না। অন্তু যেভাবে ডাকছে বাড়ির কেউ শুনলে কি নাকি ভেবে বসে। আবার এদিকে রুদ্রর বেহা শর্ত। এমনিতেই লোকটা কাছে এলে শরীর কাঁপতে থাকে, আবার একে চুমু খাওয়া। রুদ্র ঝুঁকে এসে সেজুতির মুখের সামনে গাল বাড়িয়ে দিল। একবার দরজার দিক তাকিয়ে আবার রুদ্রর পেতে রাখা গালে তাকালো সেজুতি। অসহায় কণ্ঠে বলল, চুমু খাওয়া কি খুব জরুরি? অবশ্যই। সেজুতি মোচড়াতে মোচড়াতে সময় নিয়ে টুক করে একটা চুমু খেল রুদ্রর গালে। রুদ্র সোজা হয়ে দাঁড়াতেও পারল না, এর আগেই দরজা খুলে ছুটে বেরিয়ে গেল সে। পন্তু হা করে দেখল সেজুতির দৌড়ে যাওয়া। বোকা মেয়েটা রুদ্রর দিক চেয়ে টুপটুপ পলক ফেলে বলল, আপুর আবার কি হলো? এমন ছুটল কেন? রুদ্র মুচকি হেসে বলল, জিনে ধরেছে। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। পথে রদ্রর নম্বর থেকে খুদে বার্তা পেল সেজুতি। তাতে লেখা, আপনার আর অফিসে আসার দরকার নেই। সেজুতির এতক্ষণের উৎফুল্ল মন নিমিষেই থেমে গেল। রুদ্র যে বলেছে তাকে বিশ্বাস করেছে। তবে অফিস যেতে মানা করল কেন? আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। এই পরশুদিন অফিসে মিষ্টি বিতরণ করেছে অব্র। সম্পূর্ণ নিজের বুদ্ধিতে। ভাইয়ের বিয়ে খুশিতে হয়ে। তাতেই রুবনার অবস্থা খারাপ হয়ে গেছিল। আজ অফিসে আবার মিষ্টি দেখে বিস্মিত সে। রুদ্র দুজন লোক লাগিয়ে মিষ্টির প্যাকেট অফিসে ঢোকাচ্ছে। তন্মধ্যে একজন বসির। প্রত্যেকের রুদ্রকে দেখে দাঁড়িয়ে গেলেও মিষ্টি দেখে বসতে ভুলে যায়। প্রশ্ন, জিজ্ঞাসা নিয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। রুদ্র ম্যানেজারকে ডেকে বলল সবাইকে বিতরণ করতে। সে বাধ্যের মতো মাথা নেড়ে ব্যস্ত হলো। অভ্রর খুশি যেন ধরছে না। সে অকারণেই ডগমগ করছে। বাকিরা কেউ প্রশ্ন করতেও পারছে না। চুপচাপ দেখছে। কেবিনের সামনে দাঁড়ানো লুবনা একবার অনিলকে দেখল। এরপর এগিয়ে গেল রুদ্রর দিকে। রুদ্রর সামনে তাকিয়ে লুবনা পাশে দাঁড়ালো। ঠোঁট চাটল জিভ দিয়ে। কিসের মিষ্টি স্যার? আমার বিয়ের। খেয়াল করতেই চমকে তাকালো। আপনার বিয়ের মিষ্টি মানে? কার সাথে? রুদ্র উঁচু কণ্ঠেই বলেছিল। সবাই শুনেছে। অনিল মুখের সামনে কেবল ধরেছিল মিষ্টিটা। রুদ্রর কথায় হাত থেমে গেল। যার সাথে হওয়ার কথা ছিল, তার সাথেই হচ্ছে।
লুবনা এই কথায় শ্বাস নিতে ভুলে গেল। তার মানে সেজুতির সাথে সম্পর্ক ভাঙেনি রুদ্র। লুবনা অধৈর্য হয়ে পড়ল। সেই হারালো মেজাজের মানে, এত কিছুর পরেও আপনি ওই দুশ্চরিত্রা মেয়েটাকে বিয়ে করবেন? কথাটা বলতে দেরি, লুবনার গালে ঠাটিয়ে চড় বসাতে দেরি হল না রুদ্রর। শক্ত হাতের চড়ে লুবনার মাথা চিং চিং করে উঠল। ঘুরে পড়তে পড়তেও বেঁচে গেল। অবিশ্বাস্য চোখে তাকালো রুদ্রর দিকে। ফর্সা গালে 5 আঙুলের ছাপ বসে গেছে স্পষ্ট। লুবনা ইহজগতে রইল না। কান দুটো গরম হয়ে গেল লজ্জায়। সবার সামনে একটা মেয়ে এভাবে একটা ছেলের হাতে চড় খেলে এটাই কি স্বাভাবিক নয়? অফিসে ঘটে গেল বোমা বিস্ফোরণ। যাও একটু বসেছিল সকলে লুবনাকে চড় মারতে দেখে সব ভরকে দাঁড়িয়ে পড়ল। অফিসে আজকাল কি সব হচ্ছে? কাল অনিল মার্কেল, আজ নাকে মুখে ব্যান্ডেজ লাগিয়ে ডিউটিতে এসেছে সে। আজ আবার লুবনা। মারধরের সিজন চলছে নাকি? অভ্রর চোখ ফেটে বেরিয়ে আসে। রুদ্র যে সরাসরি লুবনাকে থাপ্পড় মারবে সে আন্দাজও আনেনি। রুদ্র লুবনার বিস্ফোরিত চাউনির দিক নিশ্চল চোখে তাকালো। মেয়ে মানুষের গায়ে হাত তোলা আমি পছন্দ করি না, কিন্তু আপনার জন্য এই চড়টা দরকার ছিল লুবনা। বড্ড বার বেড়েছিলেন আপনি। লুবনার কলিজা ছলাৎ করে ওঠে ভয়। রুদ্র কি কিছু জানতে পারল? অনিল কিছু বলে দেয়নি তো? গাল থেকে হাত নামিয়ে শুধালো। কি করেছি আমি? গলা কাঁপছে লুবনার। আপনি জানেন না কি করেছেন? রুদ্রর শান্ত কণ্ঠ, যেন সে বিন্দুমাত্র রেগে নেই, অথচ ভেতরটা ক্রোধে ফাটছে। লুবনা বার দুয়েক ঠোক গিলে অনিলের দিক তাকায়। অনিলের চোয়াল ঝুলে আছে ইতোমধ্যে। আপনি সবাইকে বলবেন নাকি আমাকে বলতে হবে? লুবনা চুপ করে থেকে বলল, আমি কিছু করিনি। রুদ্র মাথা নাড়ল। ওকে হোক। লুবনা কেঁদে কেটে বলল, স্যার আমি এসব করিনি। অনিল নিজেকে বাঁচাতে আমাকে ফাঁসাচ্ছে। সবাই মিথ্যে বলছে, আর আপনি একাই সত্যবাদী যুধিষ্ঠির, তাই না? রুদ্র ভ্রু নাচালো। কাল সেজুতিকে লুবনার বলা কথাটাই ফিরিয়ে দিল সে। মুচকি হেসে বলল, আপনার মাথায় অনেক বুদ্ধি লুবনা, কিন্তু অপরাধী যতই বুদ্ধিদীপ্ত হোক, কোনো না কোনোভাবে ক্লু রেখেই যায়। এই যেমন আপনি সিসি ক্যামেরার লাইন ডিসকানেক্ট তো করলেন, কিন্তু তার আগে যে ফুটেজগুলো রেকর্ড হয়েছে সেসব মুছবেন না। এত বোকা আপনি? রুদ্রর কণ্ঠে উপহাস। লুবনা গোল চোখে তাকালে বলল, আপনি অফিসে ঢুকলেন, কোথাও না গিয়ে সোজা গেলে কন্ট্রোল রুমে, তার ডিসকানেক্ট করলেন। এসব তো রেকর্ড হয়ে গেছিল। লুবনা খেয়াল করেননি? লুবনার রক্তশূন্য চেহারার দিক চেয়ে রুদ্র কটমট করে বলল, আপনি যদি ছেলে হতেন না লুবনা, বিশ্বাস করুন হেঁটে বাড়ি ফেরার ক্ষমতা আপনার থাকত না। মেয়ে বলে একটা থাপ্পড়েই বেঁচে গেলেন। কাল ঠিক যেমন ভাবে সে জ্যোতিকেছি ছি করছিল সবাই, আজ তেমনই তিরস্কার প্রকাশ করল লুবনার প্রতি। অপমানে জর্জরিত লুবনা কথা বলতেও ভুলে গেল। রুদ্র সবাইকে থামিয়ে দেয়, হাত উঁচু করে। সে জ্যোতি আমার স্ত্রী, তার প্রতি পূর্ণ বিশ্বাস আমার আছে, ছিল আর থাকবে। আজকে এত সব প্রমাণ আপনাদের না দেখালেও চলতো, কারণ আমি কারো অনুগত নই। কিন্তু এখানে আমার স্ত্রীর সম্মান জড়িয়ে, তার চরিত্র নিয়ে আপনারা প্রত্যেকে আঙুল তুলেছেন বলে এই প্রমাণ দেখিয়ে আজ আপনাদের আঙুলগুলো আমি মুছে দিলাম। আশা করছি বুঝতে পারছেন, আমার স্ত্রী চরিত্রহীন নয়। গতকাল যে লোকটি বলেছিল, স্যার নিশ্চয়ই একজন চরিত্রহীন মেয়েকে বিয়ে করবে না, তার দিক চেয়ে শেষ কথাটা উচ্চারণ করল রুদ্র। লজ্জায় সে মাথা নামিয়ে ফেলল। রুদ্র ফের লুবনার দিক মন দিল। ঠান্ডা স্বরে বলল, আপনি আমার সেজুতির লাইফ হেল করতে চেয়েছিলেন না, এখন আপনার লাইফ হেল করে দেব আমি। গায়ে হাত তুললে নয়, অন্যভাবে। রুদ্র রওশনের একটা নোটিশ ছড়িয়ে পড়বে আর জীবনভর কোনো চাকরি জুটবে না আপনার। লুবনার দম আটকে এলো গলায়। রুদ্র চোয়াল শক্ত করে অভ্রকে বলল, এই দুটোকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিবি অফিস থেকে। না তুই না, সিকিউরিটি গার্ড ডাক। এদের স্পর্শ করে তুই তোর হাত নোংরা করিস না অভ্র। রুদ্র গটগট করে কেবিনে ঢুকে পড়ে। পেছনে অনিল কাকুতি মিনতি শুরু করলেও লুবনা শক্ত দাঁড়িয়ে থাকে। অনিল নিয়ন্ত্রণ হারিয়ে মারতে উদ্যত হয়। আজ তোর জন্য আমার চাকরি গেল, তোকে আমি। কিন্তু এর পূর্বেই দুজন ধরে আটকালো তাকে। লুবনা হকচকিয়ে গেছিল। অভ্র সিকিউরিটি গার্ড ডেকে বলল, এদের ঘাট ধরে বাইরে বার করুন, আর ভবিষ্যতে এই অফিসের আশেপাশে দেখলেও পুলিশে ফোন করবেন। সিকিউরিটি গার্ডগুলো সত্যিই তাই করল। লুবনা আর অনিলকে এক প্রকার ছুঁড়ে ফেলল অফিসের বাইরে। তাদের মুখের ওপরে ধরাম করে কাচের দরজা লাগিয়ে দিল। তারপর অনিল এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে।
অতি লোভে তাঁতি নষ্ট।